নাম শুনেই বোঝা যাচ্ছে যে এক পাতিলের সংসার মানে কি হ্যাঁ, ঘটবে, কি কি ধরনের হতে হওয়া পারে, উচিত, হ্যাঁ। কি হতে পারে। দাদা ধরে রাখতে চাচ্ছে, যেমন আগের প্রজন্মের মানুষ যেটা হতো করে, যেটা যে সবাইকে নিয়ে একসাথে থাকবে, থাকতে চাওয়া। থাকতে চাওয়া, কিন্তু প্রয়োজনের তাগিদে দেখা হ্যাঁ। গেল যে এই বাড়ির বড় নাতি বা মেজো নাতি যে মোশাররফ, ওই ভাঙতে চাচ্ছে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রতিদিনের মতো আজও আমি একজন বিশেষ অতিথিকে নিয়ে ফিরেছি। আজ আমার হট সিটে বসেছেন বহুমুখী প্রতিভার একজন প্রিয় মানুষ। গতকাল 12 জুলাই মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক এক পাতিলের সংসার। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন তিনি। সংসার শুধু চার দেয়ালের নাম নয়, সংসার মানে গল্প, হাসির, কান্নার, অভিমানের, আবার মিলনেরও। সেই গল্পগুলোই বারবার পর্দায় জীবন্ত করে তুলেছেন আমাদের আজকের অতিথি। কখনো অভিনয়ের নিখুঁত অভিব্যক্তিতে, কখনো পরিচালকের সংবেদনশীল দৃষ্টিতে তিনি নিজের শিল্পমন ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ দর্শক, মাটি, মানুষ আর সম্পর্কের গন্ধমাখা গল্প বলাই যার সবচেয়ে বড় পরিচয়, সেই অভিনেতা নির্মাতা শামীম জামান আজ আমার অতিথি। চলুন তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং ভীষণ ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। অনেকটা সময় পরে মনে হলো আপনার সাথে দেখা হলো। তবে শুরুতেই অভিনন্দন জানাতে চাই, মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়া শাদি মোবারক নাটকে অনবদ্য অভিনয়ের জন্য আপনি গত শুক্রবার AJFP পুরস্কার পেয়েছেন। কেমন লেগেছে পুরস্কার পেয়ে? পুরস্কার তো সবসময় আসলে ভালো লাগে, অনুভূতিটা খুবই ভালো, কিন্তু দায়িত্বটা বাড়িয়ে দেয়, যেটা বরাবরের মতো একই কথা সবাইও বলে, আমিও বলি যে দায়িত্বটা বাড়িয়ে দেয় এই কারণে যে আসলে ভালো কাজ করার দায়িত্বর চাইতে আমার কাছে স্পৃহাটা বেশি, মানে আমাদের অনুপ্রেরণাটা বেশি পাই একটা পুরস্কার পেলে। ভালো লাগছে আর কি। পুরস্কার পেয়ে আপনি বলেছেন অভিনয় একটি শিল্প এবং সেই শিল্পের মধ্য দিয়ে আসলে সমাজের ঘটে যাওয়া নানান ঘটনা, প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো গল্প আকারে তুলে ধরা হয়। এবং যেমনটা মাত্রই আপনি বলছিলেন যে আসলে পুরস্কার প্রাপ্তি সবসময় এই দায়বদ্ধতার একটা জায়গা কিন্তু তৈরি করে দেয় একজন শিল্পীর জন্য। বিস্তারিত এই বিষয়ে আপনার মুখে একটু শুনি অনুভূতির কথাগুলো। অনুভূতি আসলে বললাম তো, অনুভূতি ভালো। আর দায়বদ্ধতা এই কারণে যে আমরা যে ধরনের কাজ করি, দর্শক সারা বছরই কিন্তু আমাদের কিছু দর্শক আছে যারা আমাদেরকে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে। আমি মনে করি যারা আমরা, মানে আমি বিশেষ করে আমার নিজের কথা বলতে পারি, আমি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি যেগুলো মানুষ আসলে ভালোবাসে, তার নমুনা পাওয়া যায়। একজন দর্শক আমাকে এসেই ধরে বলছে, ভাই কেমন আছেন, তার মানে ও আপন করে নিয়েছে এরকম আর কি। তো এই যে যারা আপন করে নিতে পারে, যারাই আমার নাটক দেখে, তাদের প্রতি দায়বদ্ধতার বেশি। মানে আমি পরবর্তী তাদের জন্য আবার কি দেব, কি অভিনয়টা করব বা কি নাটক তাদের জন্য দেব, তারা কতটুকু দেখে গ্রহণ করবে বা আনন্দিত হবে বা ভালো লাগবে, ভালো না লাগলে সমালোচনা করবে যে ওনার নাটক এতবার দেখলাম, সারা জীবন দেখে উনি ভালো করেনি। এখানেই দায়বদ্ধতা। তো ওই কারণেই আমার মনে হয় যে আমি চেষ্টা করছি সবসময় যে দর্শকের চাহিদা পূরণের জন্য, অর্থাৎ ওই রকম দর্শক না, মানে দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওরকম গল্প বলা যেটা সবাই ভাববে যেটা আমারই গল্প। দর্শকরা ভাবে যেটা আমারই গল্প, আমার আশপাশের গল্প, আশেপাশের গল্প। এই। যেমনটা শুরুতেই বলছিলাম যে গতকাল 12 জুলাই থেকে তো নতুন একটি ধারাবাহিক নাটক আমরা দেখতে পাচ্ছি এবং বরাবরের মতো আশা করছি উপভোগ করব পুরোটা সময় আমরা যখন দেখব। তবে এক পাতিলের সংসার নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে এই নাটকটি নিয়ে আপনার কি প্রত্যাশা, কেমন প্রত্যাশা করছেন? প্রত্যাশা তো আসলে থাকবেই অনেক। আমি একজন অভিনেতা, একজন পরিচালক হিসেবে অনেক প্রত্যাশা। আর এই গল্পটার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে, যদিও আমরা ফ্যামিলি নিয়ে অনেক গল্প করেছি, পারিবারিক গল্প অনেক করেছি, বাট এই গল্পটা আবার একটু ডিফারেন্ট। যেমন নামটাই আমার কাছে অনেক পছন্দ, কারণ এই নামটা আমরা অনেক বছর আগে থেকে এই নামটা নিয়ে আমি ভাবছিলাম যে আমি একটা ধারাবাহিক তৈরি করব, যেহেতু নাম শুনেই বোঝা যাচ্ছে যে এক পাতিলের সংসার মানে কি ঘটবে, কি ধরনের হওয়া উচিত, কি হতে পারে। তো ওই কারণে আমি আশাবাদী যে, আর এখানে আমি যেটা এখন হয় কি যে নাটকের বাজেট বা শিল্পী সংকটের কারণে অনেক ধরনের গল্প করা যায় না। যেমন আমি ধরেন এখানে দাদা রেখেছি, চাচা রেখেছি, চাচি আছে, চাচাতো ভাই বোন, ফুফু ফুফাতো ভাই বোন, মানে একটা পরিবারে কিন্তু সবাই এরকম একটা ফ্যামিলিতে সবাইকে রেখেছি এই গল্পে।
তো দাদা কাস্টিং করতে গেলে আসলে একটু সমস্যা হয়। যে ধরনের যে এখানে আমরা শুটিং করি, এখানে বেসিক্যালি একজন দাদার বয়সী যাদেরকে আমি নিতে চাই, হ্যাঁ। ওখানে যে শুটিং করা তাদের জন্য একটু টাফ। এরকম আমি কষ্ট। বলতেই পারি, যেমন আমার এই কাস্টিংটা করার ইচ্ছা ছিল আমার ওস্তাদ মামুন রশিদকে। তো মামুন ভাই এত অসুস্থ, সিক হয়ে গেলেন, পরে আমি আর তাকে নিতে সাহস পেলাম না। আমি যেখানে শুটিং করি ওখানে ওই রাস্তা মানে অনেকখানি হেঁটে যেতে হয়। তো পরে আর কি সাহস পেলাম না। যাই হোক, কাস্টিংয়ের কথা এই কারণে বলছিলাম যে একসাথে অনেকগুলো কাস্টিং পাওয়াটা টাফ হয়ে যায়, খুব কঠিন, মিলানো খুব কঠিন। আচ্ছা, মিলানোর পরে যেটা আরেকটা সমস্যা, বাজেট। একটা বাজেট ঘাটতি থাকে। এইসব কারণে আসলে ভালো গল্প করতে গেলে আসলে একটু মুশকিল হয়ে যায়, যে প্রস্তুতিগুলো দরকার, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমি এই গল্পটা নিয়ে আশাবাদী এই কারণে যে আমরা ফ্যামিলির ড্রামা তো সারা জীবন করেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে। শুধু গল্প নিয়েই আমরা আগাচ্ছি, মানে সারাউন্ডিং বাড়ির মধ্যে যে ধরনের গল্প থাকে সেই গল্পটা নিয়েই আমরা আগাচ্ছি আর কি। দেখা যাক বাদ বাকি দর্শক, অলরেডি তো একটা পর্ব অনিয়ের গেল, এটা আমরা ইউটিউবে দেখছি, বেশ ভালোই দেখছে, কমেন্টসও খুব সুন্দর, সবাই খুব পজিটিভ কমেন্টস করছেন এবং বেশ ভালো, অনেক দর্শক দেখে ফেলছে। দেখা যাক বাকি দর্শকের উপর ডিপেন্ড করবে। চমৎকার। শাদি মোবারক এবং এক পাতিলের সংসার মাছরাঙা টেলিভিশনে পরপর এই দুটি ধারাবাহিক নাটকে কিন্তু প্রচারিত হচ্ছে। তো সেখান থেকে একটু আপনার কাছে জানতে চাওয়া যে মাছরাঙা টেলিভিশন আপনার কাছে কতটা স্পেশাল? আমার কাছে আসলে স্পেশাল, কারণ এখানে অনেকগুলো কারণ আছে। কারণ মাছরাঙার আতিথেয়তা আমার ভালো লাগে সত্যিকার অর্থে। মাছরাঙার সবাই খুব আন্তরিক, এটা অনেক চ্যানেলই আছে আন্তরিক, বাট আমার কাছে ভালো লাগে মাছরাঙার আন্তরিকতা। প্লাস হচ্ছে চ্যানেলের যত্নের ব্যাপার আছে। যেমন একটি সিরিয়াল ধরেন, আমরা অনেক চ্যানেলেই কাজ করি, সিরিয়ালের যত্নের বিষয়টা হয় কি, যেমন 5 দিন একটা নাটক যখন পরপর যায় তখন কিন্তু দর্শক ওই নাটকের ভিতরেই থাকে। যারা একবার দেখা শুরু করে তারা কিন্তু নাটকের মধ্যেই থেকে যায়, হ্যাঁ, একটা ইয়ের মধ্যে থাকে। আর যদি 2 দিন হতো বা 3 দিন হতো, দর্শক আবার অন্য গল্পে ভুলে যেতে আবার কবে নাটক হচ্ছে। এটা একটা খুবই ভালো যে পরপর এবং চালিয়ে যত পর্যন্ত হয় চললো, দর্শক দেখলো, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করলো, সব ঠিক। তো এইসব কারণে অনেক কিছুই মাছরাঙার ভালো লাগে। এটা আসলে যদি জানতে চাই যে শাদি মোবারক এবং এক পাতিলের সংসার, এই দুটি ধারাবাহিক নাটকের মাঝে আসলে কি পার্থক্য রয়েছে? আচ্ছা, এইটার মধ্যে পার্থক্য, আগের গল্পটা এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কারণ আমরা শাদি মোবারকটা আমরা এই যেভাবে শেষ করেছিলাম, আমি গল্প শেষ করতে পারিনি। দর্শক আমাকে এখনো পর্যন্ত এই নাটকে গালি দিচ্ছে যে আপনার গল্প তো আপনি শেষ করতে পারেন না, শাদি মোবারকটা আপনি শেষ করতে পারেননি। চ্যানেল থেকে আমাকে যেভাবে বলা হয়েছিল আমি সেভাবেই আসলে শেষ করেছি। আমাকে বলেছে যা আছে ওইভাবে শেষ করো, কিন্তু আমি তখন আর সুযোগটা পাইনি, যে গল্পে এন্ডিং থাকে না। তো যাই হোক, ওইটা একটা ব্যাপার। আর ওই গল্পটা ছিল যে একজনের একটা পরিবারে একটা কুৎসিত ছেলে, তার বিয়ে হচ্ছে না, তার বিয়ের জন্য নানান রকম আয়োজন করা হচ্ছে। কিন্তু এইটা আবার এরকম না, এটা হচ্ছে এক পাতিলের সংসার। দাদা ধরে রাখতে চাচ্ছে, যেমন আগের প্রজন্মের মানুষ যেটা হতো করে, যেটা যে সবাইকে নিয়ে একসাথে থাকতে চাওয়া, কিন্তু প্রয়োজনের তাগিদে দেখা গেল যে এই বাড়ির বড় নাতি বা মেজো নাতি যে মোশাররফ, ওই ভাঙতে চাচ্ছে। মানে ও চাকরি করে এত দূরে, এখান থেকে হেঁটে যেয়ে রিক্সায় যায়, রিক্সায় আবার বাসে যেয়ে তারপরে সে অফিসে যায়। অফিসে যাওয়া আসাটা খুব একটা টাফ হয়ে যায়। তখন ও বলে যে আমি বাড়িতে থাকবো না, আমি আলাদা বাসা নেবো ঢাকায়। এই ভাঙা শুরু হলো, মানে ভাঙানের এক সংসার ভাঙার বা এক পাতিল ভাঙার একটা শুরু হয়। এর মধ্যে অনেক পলিটিক্স থাকে, এর মধ্যে চাচারা কেউ চায় হোক, কেউ চায় না। আবার আমি যে ক্যারেক্টারটা করেছি সেটার মধ্যে আবার ধরেন যে আমি বাড়ির সব দেখাশোনা, অনেক সম্পত্তির মালিক এনারা, তাহলে 200-250 বিঘা জমি আছে, গ্রামের গেরস্থ পরিবার আর কি। আমি সব আমার হাতে চাষাবাদ করি, দেখাশোনা করি। আর এক ভাই চাকরি করে, আর এক ভাই ঘোরাফেরা করে, আর ওদের কোনো কাজ নাই। তো এই কারণে আমি বলছি, দুইটা গল্পের মধ্যে আমি সিকল টাইপেই করতে চেয়েছিলাম। আমাকে আরিফ ভাই বলেছিলেন যে সিকল টাইপেরই আপনি করেন। আমি কাছাকাছি সিমিলার রেখে কিন্তু এই গল্পটা পরে সাজিয়েছি। ওইটা একটু এক ধরনের, এটা এক ধরনের, কিন্তু মানুষ ওই কাস্টিংটা একই রকম আছে। কাস্টিংটা কিন্তু আমি ওইটাই রেখেছি। একজন বাদ পড়েছে, কিন্তু ম্যাক্সিমাম সবাই এই কাস্টিং যোগ হয়েছে অনেকে, এইভাবে রেখেছে, এই আর পার্থক্য। জি, এক পাতিলের সংসার এই নামটি শুনে কিন্তু মনে হয় যে একটা নস্টালজিয়া আছে নামের মধ্যে, এবং যেমনটা গল্পে আপনি বলছিলেন যে আসলে মূল গল্প ভাবনাটা যেমন ছিল, কিন্তু আমি এই নামকরণের পেছনের গল্পটা আসলে জানতে চাই, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনবো, সেখানে কি ভাবনা ছিল? এইটা আমার অনেক বছর আগে, আজ থেকে 6 থেকে 7 বছর আগে সামহাও আমার এই নামটা আমার কাছে আসে।
একটা স্ক্রিপ্ট কি বা সামথিং, আমার তখনই মনে হচ্ছে যে এটা তো সুন্দর নাম, এক পাতিলের এক পাতিলের সংসার। না তখন নামের সাথে আরও কি যেন যোগ করা ছিল, কিন্তু আমার মনে হলো যে এক পাতিলের সংসার নামটা হলে খুব ভালো লাগবে দর্শকের, যে সে মানুষ নস্টালজিয়ায় যাবে। প্লাস হচ্ছে এই ধরনের গল্প ফ্যামিলি ড্রামা করতে গেলে এই নামটা পারফেক্ট। তখন আমি এটা যত্ন করে রেখেছিলাম যে এই নাটকটি আমি এটা দিয়ে একটা ধারাবাহিক নাটক করব। তারপরে এটা নিয়ে আমি একটা সিঙ্গেলে করেছিলাম তখন অনেক আগে। তো যাই হোক, পরে আমি তো এখন সুযোগ পেলাম এটা গল্পটা, তো ওইভাবেই আসলে এক পাতিলের সংসার করা আর কি। এই বর্তমান যেমনটা সময় আমরা থাকি এবং যেমনটা আপনিও বলছিলেন যে এই গল্পগুলো একটা সময় তো ছিল, কিন্তু সময়ের তাগিদে সেই বিষয়গুলো পরিবর্তন হয়ে গেছে। যেমন এখন আসলে নিউক্লিয়ার একটা পরিবারের জায়গায় এই সময়টার মাঝে কেন আপনি একান্নবর্তী পরিবারের গল্প বলার প্রয়োজন অনুভব করলেন? মানুষ মানুষের দরকার, মানুষ মানুষের জন্য প্রয়োজন। এই কারণে আমি যেমন আমার নিজের পরিবারটা কিন্তু একান্নবর্তী পরিবার, যদিও আমি আলাদা থাকি, কিন্তু আমার ছোট ভাইরা এখনো একসাথে, আমার মাকে নিয়ে একই বাড়িতে থাকি, বউরা আমরা অনেক বছর থেকেছি, কিন্তু জায়গা হয় না বলে আমাদের তো নিজস্ব বাড়ি ছিল না, ভাড়া থাকতাম। এক বাড়িতে 3 বউ, অনেক মানুষ, বাবা মা, এটা থাকাটা খুব টাফ হয়ে যেত। এটার সুযোগ সুবিধাও আছে, অসুবিধাও আছে, দুটোই আছে, দুটো ম্যানেজ করে দিয়ে আসলে আমার মনে হয়েছে এই ধরনের গল্প বলা উচিত। যে মানুষ এখন হয় কি, ধরেন কি হয়, নাটকে ভিউর জন্য অনেক ধরনের কাটসাট করে নাটক করেছে, মানে করে অনেকেই করতে হয়। যেমন ধরেন একটা দাদা নিতে গেলে তো দাদার কাস্টিং, আবার দাদা বাবা চাচা অনেক কাস্টিং, বাজেট থাকে না, কাটসাট করে শুধু বা একটা এরকম করে ছোট্ট গল্প করে, তাতে করে গল্প বলার যে ক্ষুধা এটা মেটে না। আমি আসলে ওই গল্প বলতেই, মানে আমি গল্পটা বলতে চাই এইভাবে যে একটু ক্ষুধা মেটানোর জন্য, যে না একটা পরিবার এরকমভাবে দেখলে কেমন হয়। আমরা ছোটবেলায় তো আসলে যৌথ পরিবারেই বড় হয়েছি, ওইসব থেকেই আমার আসলে এই গল্পটা নিয়ে মনে হচ্ছে আমি এরকম গল্প করলে বোধহয় দর্শক নেবে। একজন অভিনেতা হিসেবে আপনি যখন একটি চরিত্রে ঢোকেন, আর একজন পরিচালক হিসেবে আপনি যখন খুব কাছ থেকে সেই চরিত্রগুলোকে দেখেন, তো এই দুটি ভূমিকার মধ্যে কোন ভূমিকাটি আসলে খুব বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই পরিচালক হিসেবে, খুবই চ্যালেঞ্জিং। একজন পরিচালক হিসেবে সব চরিত্রগুলো ওইভাবেই দেখতে হয়, যে মানে কেমন করবে, কেমন যাচ্ছে। আর অভিনয় তো সিঙ্গেল, আমি অভিনয় করব, আমার চরিত্র নিয়ে ভাববো, শুধু একটা চরিত্র নিয়ে ভাববো, সেইভাবে আমি ডেলিভারি দেবো, সেইভাবে উপস্থাপন করি। কিন্তু পরিচালক তো সব চরিত্র, একটা নাটকের মধ্যে সব চরিত্রই তার দেখতে হয়, সব চরিত্র দেখতে হয়, সব ডায়লগ ডেলিভারি ঠিক হচ্ছে কিনা, স্ক্রিপ্টটা ঠিক হচ্ছে কিনা। অনেক চ্যালেঞ্জ, পরিচালকের কাজটা অনেক চ্যালেঞ্জিং, অনেক বেশি সবকিছুই খেয়াল রাখতে হয়, মানে অনেক কিছু, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলে না, আসলে তো এমনি তো বলা হয় না। এবং সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে যে পরিচালনা করতে গিয়ে একজন অভিনেতা শামীম জামানকে কি একটু কড়াভাবে নজরদারিতে রাখতে হয়, নাকি পরিচালক শামীম জামানের কাছে অভিনেতা শামীম জামান একটু হলেও ছাড় পায়? তো বটেই, এখানে অত কড়া নজরদারিতে রাখা যায় না, যেত যদি আমরা সময় পেতাম। অনেক একটা নাটক করতে তো আসলে ওই যে মূলত একটা বাজেটের কারণে টাইম পাওয়া যায় না। যদি একটু বাজেট ভালো থাকতো, একটু সময় নিয়ে করতে পারতাম, তখন কিন্তু পরিচালক শামীম জামান, অভিনেতা শামীম জামানকে অনেক ডমিনেট করতে পারতো, যে তোমার এটা হয়নি, এটা ভালো হয়নি, আর একটু ভালো করে করো, এইটা করো, ওইটা করো। কিন্তু সেটার সুযোগটা খুব কম হয়, খুব স্বল্প সময় থাকে, তো অনেক সময় ছাড় দেওয়া হয়। আমি মনে করি অ্যাজ এ অভিনেতা শামীম জামানকে অনেক ছাড় দেওয়া হয়। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতেই চাই, প্রিয় আরেকজন অভিনেতা মোশাররফ করিমের তো শিডিউলই পাওয়া যায় না, বিশেষ করে ধারাবাহিক নাটকের ক্ষেত্রে। আর এক্ষেত্রে আপনার সাথে যখন কাজ হয়, তখন আপনার জন্য তো শিডিউল ম্যানেজ করা খুব বেশি বেগ পেতে হয় না? এই রহস্যটার ব্যাপারটা একটু শুনবো। না, এইটা ভুল কথা, অনেক বেগ পেতে হয়। মোশাররফ বন্ধু হিসাবে আমাকে যে ডেট দেয় সেটা কখনোই দেয় না। আচ্ছা। এবং ওর ডেট নিতে আমার বেগ পেতে হয় প্রচুর, মানে অন্য যে ডিরেক্টরে যা হয় আমারও তাই। কিন্তু বন্ধুত্ব প্রগাঢ় বন্ধুত্ব, বাসায় আসা যাওয়া, ফ্যামিলি রিলেশন। কিন্তু আমার মূল প্রবলেম হচ্ছে যে আমি ওই ফ্যামিলি রিলেশন বা বাসায় যে আমি ডেটের কোনো আলাপ কখনো করি না, আমি করতে পারি না, করি না কখনো। এটা আমার মনে হয় যে বন্ধুত্বের জায়গায় এটা বাধা সৃষ্টি করতে পারে, এই ছাড়গুলো আমি দিই। কিন্তু যখন দেখি একেবারে নেহায়েত দরকার, যে দোস্ত আমি একটা সিরিজ করব, আমাকে এই সময়টা ডেটটা দিতে হবে, একবার বললাম, তারপরে এই চ্যানেল যখন ঠিকঠাক হয়ে যায় তখন আমি হয়তো চাপ দেই, দোস্ত আমার লকটা কর।
আমি কখনোই ডেট বা এই নাটক এগুলো নিয়ে আমরা আসলে ব্যক্তিগত যখন আড্ডা দিই বা এগুলো নিয়ে আলোচনা তখন খুবই কম আসে না, করি। হ্যাঁ। না, এটা সারাক্ষণ তো আমরা নাটক নিয়ে আছি, কাজের আবার মধ্যেই। ওইখানে এই জিনিস। আর আমি চাই না যে আমার কারণে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সে আমাকে ডেট দিতে, আমি অ্যাজ এ পরিচালক ওই জায়গাটা ওই নষ্ট জায়গা হোক, থেকে হ্যাঁ। হ্যাঁ, ওটা নষ্ট করতে চাই না, বন্ধুত্ব জায়গা নিশ্চয়ই, নষ্ট করতে চাই না। নিশ্চয়ই। মোশাররফ করিম, আখম হাসান এবং শামীম জামান, প্রিয় এই ত্রয়ীকে তো আমরা শাদি মোবারক নাটকেও দেখেছি। তো আসলে এই তিনজনের চরিত্র নিয়ে আমি যদি একটু জানতে চাই যে কতটা ভিন্নভাবে এক পাতিলের সংসারে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ভিন্নতা আছে। যেমন মোশাররফ আমার মেজো ভাই, আমি হচ্ছে বড় ভাই। তো আমি যেটা আমার চরিত্র নিয়ে বলছিলাম যে এটা, আমি বাড়িতে একজন রাখাল, আমি ক্লাস 5ও পাস করি। বাড়ি থাকে না, একটা বাড়িতে যদি একটা অশিক্ষিত থাকে না, সে সব দেখাশোনা করে, এরকম লোক কিন্তু লাগে। থাকে, সব নাহলে ভাই বোন কিন্তু সমান জায়গায় থাকে সবাই না। পারবে না। হ্যাঁ। তা আমি দেখা গেলো যে অনেক খাটাখাটনি করছি, আবার পাশাপাশি আমার বউয়ের চাপে আমি আবার কিছু টাকা আবার পকেটে আলাদা করে নিচ্ছি যে এটা আমার দরকার, কিন্তু অত ওইভাবে পারি না। বউ আবার বলে যে এই তুমি তোমার হাতেই তো সব, তো তুমি কিছু ইয়ে করতে পারো না? তোমার মানে এখানে দাদা এমনভাবে সংসারটা পেতেছে, একটা যদি জামা কিনতে হয় দাদার কাছে হাত পাততে হয়। আচ্ছা। সমস্যা হচ্ছে এখানে, ওনার অর্ডার ছাড়া বা ওনার কাছে টাকা কিছু ছাড়া করা যাবে হক না, কিছু হ্যাঁ। করা যাবে না। ওই কারণে সমস্যাটা। এই আমার চরিত্রটা এরকম। আর মোশাররফের চরিত্র, সে তো জব করে, সে জব করে। জব করার কারণে সে নিজেকে অবশ্যই এরকম একটা দেমাগ আছে ওর ভিতরে। একটা সে থাকবে, বলার একটা জায়গা হ্যাঁ, থাকবে। ওই কারণে তো ওর চরিত্রটা এই কারণে এরকম, এটা আলাদা আর কি। আর আখো হচ্ছে যে ঘুরে বেড়ায়, বয়স হচ্ছে, দাদা বিয়ে দিচ্ছে না, বিয়ে দিলে হবে কি বাড়িতে আরেকজন লোক বাড়বে, খাওয়াটা খেতে হবে, ওই কারণে সে বিয়ে দিবে না। তো এই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অল্প বয়সে একটা মেয়ের সাথে সে প্রেম করে, কোনো কাজ কাম কিছুই করে না। আর একটা ছোট ভাই আছে, আলভি করছে। ওরা দুজনেই এরকম ঘুরে বেড়ায়, কোনো কাজ টাজ করে না। আচ্ছা। এরকম 3-4টা ক্যারেক্টার, মানে যারা এক এক রকমের আর কি, এক এক ধরনের। আর আপনাদের তিনজনকে একসাথে আমরা এখন পর্যন্ত কোনো সিনেমাতে কেন পাইনি, কোনো বড় পর্দায় কখনো দেখিনি, বা ভবিষ্যতে কি পাওয়ার সম্ভাবনা নেই? অবশ্যই আছে, কিন্তু এটা অনেক বড় দুঃখ আমার। আমি অনেক দিন যাবত একটা ছবি করব করে গল্প লেখাচ্ছি, অনেক দূর লিখে আবার ভাবছি হবে না। প্রায় 7-8 বছরের বেশি হয়ে গেল। আচ্ছা, এত একটা সিনেমা করব, মোশাররফ, আমি, হাসান, বা পাশাপাশি চঞ্চলও থাকতে পারে। এই টিমটা দারুণ নিয়ে, একটা। যেহেতু এই টিমটাকে আমি সবচেয়ে বেশি মিডিয়াতে কাজ করিয়েছি। কারণ দুটো, যেমন লাবলু ভাই যখন প্রোডাকশন করতো, ওগুলোর প্রডিউসার ছিলাম, আমার কোম্পানি ছিল শরৎ টেলিফিল্ম। যখন এই প্রোডাকশনগুলো আসতো তখন আমি বলতাম যে এরা থাকবে, কারণ এই যে একসাথে কাজ করা। তো দীর্ঘদিন লাবলু ভাই কাজ করেছে, পরে আমি যখন কাজ করেছি, আমি মোশাররফকে নিয়ে কাজ শুরু করেছি, মোশাররফ আমাকে হেল্প করেছে ডিরেকশনের ক্ষেত্রে, হাসানকে নিয়ে করেছি, চঞ্চলকে নিয়ে আবার আলাদা করেছি, কিন্তু একসাথে হয়নি। কিন্তু ফিল্ম খুব ইচ্ছা আমার, এখনো পর্যন্ত ফিল্ম বানানোর ইচ্ছা আছে 3-4 জনকে নিয়ে, যদি সবাই সহযোগিতা করে। আর এইটা নিয়ে আমার অনেক দুঃখ আছে, যখন ফিল্ম বানাতে যাব তখন আমি বলবো, সাকসেস না হওয়া বলতে বলা লাভ নাই, সাকসেস হইতে হবে ফিল্ম বানিয়ে। তবে এই চারজনকে একসাথে পেলে আসলে ব্যাপারটা খুব দারুণ হবে, এরকম দারুণ হবে, কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আসলে আমি যেটা মূল সংকটে আছি স্ক্রিপ্টিং, গল্পটাই গল্প আছে আমার কাছে, কনসেপ্ট আছে, বাট আচ্ছা। স্ক্রিপ্ট লেখা। চিত্রনাট্য তো, ফিল্মের চিত্রনাট্য সবাই লিখতে পারে না। আমাদের নাটক যারা লেখে, নাটকের লেখা আর ফিল্মের চিত্রনাট্য তো আলাদা, ডিফারেন্ট। সো এরকম চিত্রনাট্যকার আমার কাছে পাচ্ছি না আর কি। আমি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো কারোর সাথে কথা বলবো, দেখা যাক। জি, অবশ্যই, এবং আমরাও একটু আশায় থাকি, কোনো একটা সময় নিশ্চয়ই দেখতে পাবো। তবে হ্যাঁ, আশা করি। তবে যেহেতু ধারাবাহিকের প্রসঙ্গে ছিলাম, আবারও সেই গল্প একটু শুনবো যে এবার আসলে কত পর্ব করার প্ল্যান রয়েছে? আমরা প্রথম তো 104 পর্ব করব, কিন্তু দর্শক প্রিয়তা এবং চ্যানেল যদি মনে করে হ্যাঁ আরো 104 পর্ব করব, এরকম আর কি। গল্পের বড় আছে, গল্পটা টানা যাবে সুন্দর, আশা করি। এটা তো দর্শকের বিচার আছেই, প্লাস চ্যানেলের সদিচ্ছার বিষয় আছে। আমি বড় করতে চাই। আচ্ছা, বাহ, দারুণ। এক পাতিলের সংসারে যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটি আপনার নিজের খুব কাছের মনে হয়? সেটা কি আপনার অভিনীত চরিত্র নাকি অন্য কোনো চরিত্র আপনার কাছের মনে হয়? না, গাধার কাটনি আমি যে আমার পরিবারের জন্য আমি যথেষ্ট, মানে আমি যদি ব্যক্তিগত ধরি, যে আমার পরিবারের জন্য আমি প্রচুর চেষ্টা করেছি। আমার ভাই ব্রাদার সবাই দাঁড়িয়ে যাক, তাদের পেছনে থাকা, পাশাপাশি আমার আর এক ভাই, তারাও চেষ্টা করেছে। তো যেহেতু আমি ওখানে একটা গাধার খাটনি খেটেছি, ওইরকম চরিত্র আমার এখানে, কিন্তু বড় ভাই হিসেবে আমার চরিত্রটা ওইরকমই, সবার জন্য খাটাখাটনি একাই করে।
কিন্তু তার খোঁজ খবর অত নেওয়া হয় না। সো আমার চরিত্র যেটা আমি করছি প্রায় এরকমই টাইপের। আর হচ্ছে মোশাররফের যে চরিত্রটা তো জব করে, হ্যাঁ, মানে যেটা ওর শুনছি। মতো করে চিন্তা করে যে আমি শহরে থাকবো, আমি এটা করব ওইটা করব, নিজের জীবনকে যেভাবে গোছানো যায়। রাইট নিজের জীবন গোছাইতে চায় নাটকে আর তো কি। আসলে সম্পত্তির একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ। তো সম্পত্তির দ্বন্দ্বের আড়ালে কি আসলে আপনি সম্পর্কের গল্প বলতে চেয়েছেন, নাকি সম্পত্তির বিষয়টি কোনোভাবে এসেছে? আমার এটা মূল হচ্ছে সম্পর্কের গল্প। আমি সম্পর্কের গল্প বলতে চাই। সেখানে সম্পত্তি আসবে, একটা পর্যায়ে তো সম্পত্তির ভাগাভাগি যেমনটা আসে, যেমনটা আসে এটা হবেই, যে যেমন ভাইয়ে ভাইয়ে যে সম্পর্কটা থাকে, সেইখানে হঠাৎ করে সম্পত্তি যখন ঢুকে যাবে তখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু আর হবে। সেই সম্পর্ক থাকে এই সম্পর্কটা থাকে না, আবার কোনো ভাইয়ের সাথে আবার থাকে। আমি এই দুইটাই টানপড়ন দেখাতে চাই। এক পর্যায়ে তো আকপাতির সংসার ভেঙে যাবে, সম্পত্তির বিষয়টা আসবে, সবাই বউরা ইন্টারফেয়ার করবে যে তুমি ছাড়বা না, আরেকজন বলে তুমি ছাড়বা না, এই বিষয়গুলো তো থাকবেই। আরেকটু গল্প শুনতে চাই আপনার কাছে, যে এই যে বর্তমান সময়ে আমরা যেমনটা দেখি যে একান্নবর্তী পরিবার ভেঙে যায়, অনেক পরিবার আসলে অনেক দিন একসাথে থাকতে পারে না, তো ভেঙে যাওয়ার পেছনে আসলে মূল কারণগুলো কি কি আপনার মনে হয়? মূল কারণ হচ্ছে কেউ কাউকে স্যাক্রিফাইস না করলেই ভালো। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে হবে। কেউ একটু বেশি, কেউ একটু কম, মানে স্যাক্রিফাইস না করলে ব্যালেন্স হবে না। ওই যে ছাড় দেওয়ার যে ছাড় দেওয়ার বিষয়টা, এই ছাড় না দেওয়ার কারণে কিন্তু আজকে এই সম্পর্কগুলো নষ্ট হয়। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। ধরেন সম্পত্তি ভাগের কথাই যদি বলি, একজন একটু বেশি পেতেই পারে, ও আরেকজন ঠিক আছে, আচ্ছা তুই নে, ছেড়ে দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা থাকলে কিন্তু কাছেরই তো মানুষ, কাছেরই নিজেরই তো তো মানুষ, ভাই তো। হ্যাঁ। তো এর মধ্যে আবার কিছু থাকে তৃতীয় পক্ষ, বলবো না, যারা ওয়াইফরা আসে, ফ্যামিলির ওয়াইফরাও কিন্তু একটা অনেক সময় ভালো হয় মন্দও হয়, হ্যাঁ। অনেক সময় দ্বন্দ্ব তৈরি করে, আবার অনেকে ছেড়েও দেয়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে সমস্যা হয় তখনই, যে যখন বড়রা ইন্টারফিয়ার করে, হ্যাঁ, তখন কিন্তু সমস্যাগুলো হয় আর কি। এবং এই ধারাবাহিক নাটকে তো কাস্টিং এর কথা শুনছিলাম, কাস্টিং এর বিষয়ে আরেকটু শুনতে চাই, আর কে কে আছেন, কেমন অভিজ্ঞতা হচ্ছে? খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। মানে আমার একটা সুবিধা যে যারাই কাস্টিং করি আমাকে কখনো খুব একটা ইয়ে করে না, অনেকেই থাকে না ভোগায়, যেরকম আমাকে কেউ ভোগায়নি। এই ব্যাপারে আমি অনেক শিল্পীদের কাছে কৃতজ্ঞ। দুই একজন ছাড়া, মানে খুব হাতে গোনা, সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা তো ম্যাক্সিমাম থাকবেই। মোশাররফ আছে, আমি আছে, আখম হাসান আছে, রোবেনের যে জুই আছে, আমিনা লাবিব আছে, এরপর লাবলু ভাই আছে। লাবলু ভাইকে আমি একটা কাস্টিং করেছি, এটা কিছুদিন পরে ঢুকবে, পরে রিভিল হবে, কিছু পরে রিভিল হবে। আচ্ছা, দারুণ। সাদ্দাম মাল আছে, তারপর মিনু ভাই আছে, দিলু ভাই, সালাম, তারপরে আপনার শেলি হাসান, সাইকা আহমেদ, হ্যাঁ, সূচনা, এরকম বেশ আরো। তারপরে মেয়েদের মধ্যে আছে সেতু, আর হচ্ছে মিহি, ওরা আছে বেশ, আরো আরো অনেক কাস্টিং আছে। বাহ। সো কাস্টিংটা অনেক বিগ কাস্টিং, ভালো কাস্টিং। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ। আপনার কি মনে হয় দর্শকদের কেন সময় বের করে এক পাতিলের সংসারে ধারাবাহিক নাটকটি দেখা উচিত? গল্পের জন্য। গল্প যেভাবে আমি দাঁড় করিয়েছি, গল্পটা দেখতে চাবে, আমার এটা বিশ্বাস। কারণ আমরা অনেক নাটকে অনেক ধরনের গল্প বলি, তো এই নাটকের গল্প বলার ধরনটা একটু ডিফারেন্ট। এটা গল্পটাকে আমি অনেকবার কারেকশন করে করে করেছি, তো যে ধরনের সিচুয়েশন, সংলাপ বা যেরকম ড্রামাটিক বিষয়গুলো আছে, মানুষ এই গল্পের কারণে দেখবে। চমৎকার। এবার একটু অন্যান্য প্রসঙ্গে গল্প শুনতে চাই। এই কাজের বিষয়ে তো শুনছিলাম এই বছরই, গত 1 মে 3 বছর পর আপনি মঞ্চে ফিরলেন রারাংয়ের মাধ্যমে, এবং রারাংয়ের প্রদর্শনী হয়েছে। দারুণ একটি মঞ্চায়ন এবং দারুণ একটি কাজ। তো প্রত্যাবর্তনের স্বাদ আসলে কেমন ছিল? অনেক ভালো। মানে এই যারা আমরা শুরু করেছিলাম, আমার মনে আছে এই নাটকটি 2004 সালে 12ই আগস্ট সম্ভবত প্রথম মঞ্চায়ন হয়েছিল। অনেক বছরের নাটক, তো অনেক বছর করেছি আমি নাটকটি। মাঝখানে আসলে মিডিয়ার ব্যস্ততার কারণে অনেকগুলো শো করা হয়নি, আমার সাবস্টিটিউট দাঁড় করিয়েছিল, অন্য একজন করেছে। সো অনেকদিন পরে আবার যখন আমি চরিত্রটা করব, মামুন ভাই যখন বলল, দলের অনেকেই বলল, তখন আমি বললাম হ্যাঁ করব, ভালো লাগছে। মানে আবার নতুন করে এই মঞ্চে যাওয়া, দর্শকের ফিডব্যাক, দর্শকের রেসপন্স খুবই ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে আবার হয় কি যে মানুষ তো সব পেছনে যদি ভুলে যায়, আমরাও ভুলে যাই। মঞ্চের থেকেই তো আমাদের বেড়ে ওঠা, মঞ্চের থেকেই সব আজকে যা করেছি সব মঞ্চের অবদানের কারণে। আমাদের আরণ্যক নাট্যদল প্লাস আমার গুরু মামুন রশিদ, তাদের কারণে এই জায়গাটা আসা আর কি। তো ওইটা ভুলে গেলেও মুশকিল, এই জন্য ভুলতে চাই না, ব্যস্ততার কারণে অনেক সময় হয়নি, কিন্তু
আবার করছি, মাঝে মধ্যে শো হয়তো করব। আর সে প্রসঙ্গে আমিও আসতে চাইছিলাম যে যেই স্বপ্ন নিয়ে আসলে মঞ্চনাটকে অভিনয় শুরু করেছিলেন, কাজ শুরু করেছিলেন, তার কতটা পূরণ হয়েছে আর কতটা অপূর্ণ রয়ে গেছে? আমি যেটা বলতে চাই, কোনো স্বপ্নই ছিল না। মঞ্চে যখন কাজ শুরু করেছিলাম আসলে কোনো স্বপ্ন ছিল না। আচ্ছা। তখন মঞ্চের প্রতি ভালোবাসা থেকে আমরা গিয়েছিলাম। আমি, আমাদের তরুণ অনেক বন্ধুরাই, আমরা বুঝতেই পারিনি যে কখনো আমরা টেলিভিশনে যে অনেক পরিচিত মুখ হব, মানুষের প্রিয় মানুষ হয়ে উঠব, এটা তখন কিন্তু মাথায় ছিল না। কারণ তখন এক বিটিভি ছিল, তো বিটিভির যখন তারা অভিনয় করতেন, এটা আরও ইন্টারেস্টিং যে ধরেন যে কিছু সুদর্শন হিরো, জি, হিরোইন, আর পাশাপাশি ধরেন যে কি হয়, একটা মা থাকলো, বাবা থাকলো, একটা কাজের বুয়া থাকলো, এই ধরনের চরিত্র নিয়ে কিন্তু বিটিভির নাটকগুলো জি। একসময় হতো, আমরা ছোটবেলায় দেখেছি। জি, তো একটা পর্যায়ে মনে হতো যে এইখানে তো আমাদের কোনো সুযোগ নাই, মানে বিটিভিতে আমাদেরকে সুযোগ কে দিবে, কারণ হচ্ছে আমরা তো ওইরকম সুদর্শন না, আবার ওইভাবে যাওয়ার মতোই নেই। তো ওই কারণে ওই জায়গাটা বাদ দিয়ে রেখেছিলাম যে না, আমাদের দরকার ছিল মঞ্চে অভিনয় করার কথা। মঞ্চে অভিনয় করেছি, পাগলামে করেছি, নিজের লাইফ নিয়ে দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি। তারপরে একটা সময় যখন স্যাটেলাইট চ্যানেলগুলো আসলো চলে এলো, আস্তে হ্যাঁ। আস্তে, তখন কিন্তু আসলে আর আরেকটা জিনিস আমি বলতে চাই, বাংলাদেশে এই যে নাটকের গল্প বলার ধরন বা চরিত্রর ধরন, এটা কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে লাবলু ভাই বা আমাদের টিমটাকে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে। অবশ্যই। যেমন ধরেন যে একটা রঙের মানুষ বা একটা ভবের হাটে আমরা যে ক্যারেক্টারগুলো করেছি, একটা গল্পের হিরোই কিন্তু রাখাল, গল্পের হিরোই হ্যাঁ। কিন্তু মানে ক্যারেক্টার আর্টিস্ট, এই নাটকগুলো হিট হওয়ার কারণে প্রচুর ক্যারেক্টার আর্টিস্ট যারা অভিনয় জানে তারা করার সুযোগ পেয়েছে। কিন্তু যদি ওই বিটিভির ফরম্যাটটাই থাকতো, আজকে অনেকে আর্টিস্ট হয়ে উঠতে পারতো না, এটা আমার বিশ্বাস। কারণ ওইখানে ওই দেখা গেল যে একটা কাজের ছেলের রোল করতে হচ্ছে, একটা একটু ছোট্ট কমেডিয়ানের রোল করতে, কিন্তু এত বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট যারা, তারা কিন্তু যাদের নিয়ে গল্প, যাদের নিয়ে এই ধরনের গল্প না হলে কিন্তু এই সুযোগগুলো তারা পেতেন না। জি। এতে করে একটা এই পরিবর্তনটা আমার মনে করি যে মিডিয়ার জন্য এটা আমাদের একটা বড় প্রচেষ্টা ছিল, যে এই পরিবর্তনগুলো আমরা করেছি। বিশেষ করে ধরেন লাবলু ভাই বা তখন মাসুম রেজা লিখতো, বৃন্দাবন্দা লিখতো, আমি প্রডিউস করেছি, বা আমাদের টোটাল টিমটা আমরা চিন্তা করেছি যে না, যে কোনো ক্যারেক্টারই গল্পের হিরো হতে পারে, হতে যে কেউ পারে, হতে right? পারে। এই যে ভাঙা, এই ভাঙাটা কিন্তু আমাদের হাত দিয়ে আসলে হয়েছে। হ্যাঁ। আমরাই চেষ্টা এই করেছি আর কি। ভাবনাটা হ্যাঁ, তখন এই পেয়েছি ভাবনাটা আমরা, হ্যাঁ। হয়েছে আর কি। গল্পটা দেখেছি, দারুণ। আমাদের প্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে তো আমরা ওটিটি এবং বড় পর্দায় নিয়মিতই দেখছি, তারা অভিনয় করছেন এবং খুব জনপ্রিয় কিছু কাজ উপহার দিচ্ছেন। এবং সাম্প্রতিক সময়ে আখম হাসানও কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে চমকে দিয়েছেন। তবে আপনি কেন সেখানে নীরব? আপনাকে ওটিটি প্ল্যাটফর্মেও আমরা কেন খুঁজে পাই না? আসলে কি বলবো, এটা তো আমাকে কাস্টিং না করলে তো আমার ইয়ে নাই। এটা আসলে সবার লাক একরকম হয় না। মোশাররফ, চঞ্চল, ওদের লাক ভালো, ওরা ভালো করেছে। আমরা যখন হারকিপটে করি বা একসাথে চারজন হ্যাঁ, নাটক কি করি, দারুণ। একসাথে তো সবাই অভিনয় করছি, কেউ তো আসলে মানে ওই জায়গা থেকে আসলে মিডিয়ার ব্যাপারটা হলো কি যে কারো লাক, যেমন মোশাররফ, চঞ্চলে তাদের লাকটা খুলে গেছে। আবার হাসানোরও ওই যে ইদানিং বেশ ভালো, ইদানিংকালে বেশ কাজগুলো সুন্দর হয়তো দেখা যায় যে কখনো আমাকেও এরকম কেউ ডাকবে, জি। আমি আশা করছি কেউ আমাকে ডাকলে আমি অভিনয় করব। কারণ বেসিক্যালি হয় কি, আমি আপনারা বলি, ওটিটি হোক, ফিল্ম হোক, যেখানে হোক, কিন্তু অভিনেতা দরকার, ভালো একজন অভিনেতা দরকার, একটা চরিত্রের জন্য ভালো একজন অভিনেতা দরকার। সেইটা খুঁজলে তো আমাদের খোঁজা উচিত, আমি মনে করি, কারণ আমরা তো অবশ্যই। সেই জায়গাটা বিলং করি। হ্যাঁ। এখন আমাদেরকে স্কেপ করে অনেক ছেলে মেয়ে অনেকেই আসবে, কিন্তু তারা কতটুকু অভিনয় জানে, তাদের ব্যাকগ্রাউন্ড কতটুকু চরিত্র নিয়ে খেলতে পারবে, চরিত্র নিয়ে ভাবতে পারবে, এর যে লেখাপড়া, এর যে পড়াশোনা, অনেক কিছুই, জানা। সেগুলো জানাশোনার অনেক বিষয় আছে। যারা ওটিটি মেক করেন, তারা যদি মনে করেন আমাদেরকে নেবেন, আমি মনে করি আমাকে বললে অবশ্যই করব। এই আর কি, অপেক্ষা আছি, দেখা যাক। যে আমরাও অপেক্ষায় আছি এবং বেশি দিন অবশ্য অপেক্ষা করতে চাই না, খুব শীঘ্রই দেখব আশা করছি। দেখা যাক, এটা আমি আসলে বলতে পারছি না, কারণ নিশ্চয়ই। সাথে যোগাযোগও নেই। মানে ধরেন যে ওটিটি যারা কাজ করে, ইয়াং ছেলেপেলে, তাদেরকে তো হয়তো আমাকে চেনেও না, হয়তো বা আমি অনেককে চিনি না। তো যদি কেউ মনে করে যে না, আমার অভিনয় দেখে যে ওনাকে দরকার, নিবে, তখন আমি আপনাকে তখন প্রস্তুত, এই আর কি। নিশ্চয়ই। অনেকক্ষণ তো অভিনয়ের গল্প, কাজের গল্প শুনছিলাম, তো বর্তমান এই টাইমে আসলে একটা বিষয় তো না শুনলেই নয়, চলছে তো বিশ্বকাপ উন্মাদনা। তা আপনি কোন দল সাপোর্ট করছিলেন বা এখন করছেন? আমি আর্জেন্টিনার সাপোর্টার আসলে বেসিক্যালি। ওকে। আমি 86-এ যখন আমি ম্যারাডোনার খেলা দেখলাম, তখন থেকে আমি আসলে ওই আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, এখন তাহলে নিয়মিত খেলা দেখা হচ্ছে? হ্যাঁ, ওই আর্জেন্টিনার খেলাগুলো দেখি আমি। বেছে বেছে। মানে এমন সময় খেলাগুলো হয় না, রাতে, অনেক রাতে, অনেক রাত্রে। ওই একটা মুশকিল। তারপরে ব্রাজিলের খেলাটাও দেখলাম আমরা বাসার নিচে
পর্দা টাঙিয়ে সবাই মিলে অনেকেই দেখেছি। আমার বাসায় তো বললাম না, তারকার হাট, সবাই মিলে একসাথে আমরা নিচে হই হুল্লা করে অনেক মজা খেলা করে দেখেছি খেলা আর কি। দেখা হয়। হ্যাঁ, তো হ্যাঁ। কি মনে হয় শেষ পর্যন্ত আসলে ট্রফি কে নিতে পারে? আপনার সাপোর্ট করা দল নিবে নাকি অন্য কোনো দল নিতে পারে? আমার তো মনে হয় যেভাবে স্ট্রাগল করে করে যাচ্ছে, স্ট্রাগলের কিন্তু একটা মূল্য আছে। তো Okay. আর্জেন্টিনা কিন্তু স্ট্রাগল করে করে যাচ্ছে, দেখবেন যে প্রতিটি জায়গায় হেরে যাচ্ছে মনে হচ্ছে, আবার ফুট করে 2টা গোল দিয়ে দিলে, এরকম তো আমার মনে হয় ফাইনাল ওরা খেলবে। খুব টেনশনে থাকতে হয় যে জিতবে কিনা। হ্যাঁ, টেনশন তো অবশ্যই, কিন্তু টেনশনের পাশাপাশি হয় কি, অত উন্মাদনা দরকার নেই, যেহেতু পছন্দ করি। বাংলাদেশে যেটা হয় কি, এই যে অন্ধভক্ত যারা হয়, এই অন্ধভক্তদের যে মুশকিল, যেমন আমার বাসায় আমি কিন্তু আর্জেন্টিনা, আমার ওয়াইফ, আমার বাচ্চা, ওরা ব্রাজিল ব্রাজিল supporter। তাদের তো এখন মন খারাপ। হ্যাঁ, ওদের মন খারাপ হলেও আমি আবার যখন আমি বলেছি ঠিক আছে, যদি আর্জেন্টিনা হারে যায় তোমাদেরটা সাপোর্ট করে যাও, যেহেতু খুশি তুমি- থাকো। হ্যাঁ, খুশি থাকো। তো সো এই উন্মাদনা বেশি বাংলাদেশে, এইটা একটা হ্যাঁ, সমস্যা আর কি। মানে এটা ধরেন true। যে বাঙালি তো আসলে খুব মুশকিল এদের। কোন দিকে ব্যালেন্স করতে মানে মুশকিল হয়ে বাঙালি যায়। যদি আপনি একটা বানর না চাই দেন না রাস্তা, দেখবেন শত শত মানুষ হ্যাঁ, দেখতেছে। এক্সট্রিম হয়ে যায় সব মানে ক্ষেত্রে। সবকিছুতে এক্সট্রিম। আপনি হাসতে বলবেন মারাত্মক হাসবে, আপনি কাঁদতে বলবেন মারাত্মক ভাবে কাঁদবে, আপনি মারতে বলবেন মারাত্মক ভাবে মারতে পারে। বাঙালি এত এক্সট্রিম সবকিছুতে। এটা আমাদের ষড়ঋতু আবহাওয়া এসব কারণে হতে পারে, আমি জানি না। মানে এত এক্সট্রিম প্রত্যেকটা জায়গায়, ব্যালেন্স নাই, নিজের Balance, কোনো ব্যালেন্স নেই। আপনি দেখেন বিশ্বকাপ হচ্ছে কোথায়, আর এখানে উন্মাদনা হচ্ছে বাংলাদেশে। হবেই, হ্যাঁ, সাপোর্টার আছে সারা পৃথিবীতে আছে। মারামারি, না, আমরা কাটাকাটি। আবার একটু বেশি, আবার এইটা নিয়ে একদল বলছে এইসব কেন, না, এটাও না, হবে, খেলা তো দেখবে মানুষ। সবই হবে, সবই সব হবে, দিকেই সবই হবে, থাকতে balance হবে। থাকতে হবে। ব্যালেন্স ব্যালেন্স থাকতে থাকতে হবে। হবে, এই আর কি। জি, এবং আপনিও যেন জীবনের সবকিছু ব্যালেন্স করে চলতে পারেন সেই শুভকামনা থাকছে। ভীষণ ভালো লাগলো গল্প করে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। আর যারা বিনোদন সারাদিন দেখবেন, মাছরাঙা টেলিভিশন দেখেন, যারা দর্শক আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার জীবনটাকে ব্যালেন্স করেই আমি চলি সব সময়, চেষ্টা করি ভালো থাকার জন্য। কেউ জানি কোনো ইয়ে না বলতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন আরো সুন্দর থাকার জন্য।